নমস্কার বন্ধুগণ, আজকে বহুদিন পর সঞ্জীব বসু মহাশয় আমাদের সাথে উপস্থিত আছেন। আজকে আমরা জেনে নিব কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলিপুরদুয়ারের বিষয়ে। আচ্ছা দাদা, আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ বলে একটা মঞ্চ আপনারা বানিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আপনারা করেছেন, সমাজ সেটা দেখেছে। তো এখন ভোট পরবর্তী এখন আপনাদের কি মানে নাকি বন্ধ হয়ে গেছে না কি, কোনো মুভমেন্ট তো এখন দেখা যাচ্ছে না? আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ বন্ধ হয়নি। আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ ঠিক একইভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কিছু সমস্যা মাঝে হয়েছিল যে আমাদের যারা সদস্য ছিলেন আর কি, তাদের অনেকেই নানান রকম প্রফেশনের সাথে যুক্ত। আমাদের আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের কাজকর্ম সেটা অনেক ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধে যায়, প্রশাসনের বিরুদ্ধে যায় এবং সেটা প্রোটেস্টমূলক হয়। ন্যাচারালি যারা সেই কাজগুলোর সাথে জড়িত তাদের একটা সমস্যা হতেই পারে, কারণ আমরা তো প্রতিশোধ চারদিকে দেখছি। সুতরাং সেইভাবে আমরা কমিটিটাকে আবার নতুন করে সাজাবো, অর্থাৎ সেই মানুষগুলো সামনে আসবে যাদেরকে প্রশাসন বা কোনো সরকারি যন্ত্র যাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকেই হুক করতে পারবে না। তাতে করে কি হবে, আমরা আরও জোরালোভাবে যে আলিপুরদুয়ার এবং তার পার্শ্ববর্তী এলাকার যে উন্নয়ন, বিশেষ করে সামনে বিধানসভা, আরও অনেক অনেক কাজ করতে হবে। এবং আমাদের আলিপুরদুয়ার জংশন, বিশেষ করে রেল এলাকা যেভাবে বঞ্চিত হয়ে আছে, নতুন কমিটি নতুন উদ্যমে খুব তাড়াতাড়ি আবার আমরা ঘোষণা করব। তো মানে গত বছর আমরা তো এমনি আপনাদের ইসেতে শুনেছি, মানে অনেক আপনার ভিডিওর দ্বারাও শুনেছি আপনি কি কি কাজ করেছেন। তবু আজকে আপনি একটু নিজের মুখে বলেন, মানে কি কি কাজ মানে আপনারা করেছেন। যখন আমরা কাজ শুরু করেছিলাম তখন আমরা ঠিক এই অফিসার্স কলোনি এলাকা প্রচুর জমি খালি পড়ে আছে, সেই এলাকা থেকে আমরা শুরু করেছিলাম এবং রাস্তাগুলো দিয়ে শুরু করেছিলাম। আজকে কিন্তু তার আমরা তার কতগুলো মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, কি করে পজিটিভলি আমরা কাজগুলো করতে পেরেছিলাম। যেমন ধরো রাস্তা, প্রায় 17 বছর পরে এই জংশনের রাস্তাগুলো হচ্ছে। চিন্তা করা যায় 17 বছরে আলিপুরদুয়ার জংশনের রাস্তা হয়নি, একটা প্রতিবাদ নেই। ইউনিয়নগুলো হয়তো তার কাজ করে গেছে, কিন্তু ইউনিয়ন যারা করেন তারাও তো রেল কর্মচারী, সুতরাং তারা কতটা জোরালোভাবে করতে পেরেছেন আমার একটু হলেও সন্দেহ আছে। নাহলে তাদের কাছেও প্রেসার নিশ্চয়ই আসে, হয়তো নিশ্চয়ই প্রেসার আসে, না হলে কাজ হলো না কেন? রেলের এত বড় বড় কাজ হচ্ছে চারদিকে, অথচ রাস্তায় এখানকার রেল কর্মচারীরা প্রতিনিয়ত ভুগে যাচ্ছে। কোয়ার্টারগুলোর কি অবস্থা, আনহাইজিনিক, থাকা যায় না। কিন্তু এখানে কতটুকু আওয়াজ ওঠে। একতরফা কাজ হলে তো আর কোনো একটা মিনস সরকারি প্রশাসন বা কোনো একটা এত বড় অর্গানাইজেশন চলতে পারে না। তার কর্মচারীদের দিকে চোখ দিতে হবে, রিটায়ার্ড মানুষগুলোর দিকে চোখ দিতে হবে, আশেপাশে যে এত বড় এলাকা সেগুলোকে চোখ দিতে হবে। সময় এসছে আবার চোখে চোখ রেখে আন্দোলন করার। আমরা বলেছিলাম যে প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে সায়েন্সের দুটো ক্লাস সেকশন ছিল, কিন্তু হঠাৎ করে গত বছর এই স্কুল প্রশাসন একটা সেকশন বন্ধ করে দেয় এবং নানান অজুহাত দেয়। পরবর্তীকালে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে আপনাদের ওটা অজুহাত ছিল। এবছর প্রায় 62 থেকে 67 জন সায়েন্সে ভর্তি হয়েছে, অর্থাৎ একটা সেকশন কিন্তু 40 জনে তৈরি হয়, কিন্তু সেই সায়েন্সে আজকে কিন্তু 67 বা 62 এর কটা ফিগার হবে। আমরা মাঝামাঝি নিয়ে নিলাম 65 জন বাচ্চা এখানে পড়তে পারবে। তাহলে আখিরে কার উপকার হলো? কেন প্রশাসন এখানে চুপ করেছিল? কেন এখানকার পলিটিক্যাল লিডার্স যারা এত বড় বড় কথা বলে তারা কেন চুপ করেছিল? কেন তাদের একটু মাত্র এই চিন্তা হলো না যে আমাদের ছেলেগুলো, যারা ভালো ছেলেগুলো, তারা টাকা পয়সার অভাবে বাইরে পড়তে যেতে পারে না, অথচ রেল স্কুল এত ভালো স্কুল, এখানে প্রতিনিয়ত পড়াশোনা হয়। তোমার জানা ভালো, এবার সিবিএসইতে উত্তরবঙ্গে যে প্রথম হয়েছে সৌহার্দ্য হালদার, এবং আরেকটি রিভিউতে গেছে, সম্ভবত ও প্রথম বা দ্বিতীয় হবে, এবং পশ্চিমবঙ্গে সে 5th হয়েছে সিবিএসইতে এই রেলওয়ে স্কুল থেকে যখন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের আন্ডারে ছিল তখন কত নাম ছিল এর, কত নাম ডাক, চারদিকে দেশে বিদেশে লোক ছড়িয়ে আছে। আরো একটা দুঃখের কথা বলছি রিয়ালসাল তোমাকে, এই তোমাদের জয়গাঁও মিরার্সের চ্যানেলের মাধ্যমে, এই রেল স্কুলে গত কিছুদিন যাবৎ প্রায় 10,000 ছেলে পেলের যারা এখান থেকে পাশ করে গেছে, অ্যালুমনি আর কি, তারা একটি গ্রুপ বানিয়েছে রিইউনিয়ন করার জন্য। সেই গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম যে
আলিপুরদুয়ার জংশন এবং যেটা তোমাদের এখানকার বেড়ে ওঠার জায়গা এবং যে স্কুল থেকে পাশ করে তোমরা আজকে দেশ বিদেশের বড় বড় জায়গায় আছো, তোমরা সুখে শান্তিতে আছো, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তোমরা রিউনিয়ন করবার জন্য এবং তোমরা এখানে এসে আনন্দ ফুর্তি করবার জন্য গ্রুপ বানিয়েছো, দ্যাটস ওয়ান্ডারফুল। বাট তোমরা যেখান থেকে বড় হয়ে গেলে সেই স্কুলটার প্রতি তোমাদের কি কতটুকু করবার আছে? তোমরা তো এক একজন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আছো, তোমাদের কতটুকু করবার আছে? এই প্রশ্নের উত্তরে একটি মাত্র ছেলে সে সামনে এসছে। তুমি চিন্তা করতে পারছো 10,000 ছেলেপেলের গ্রুপ হয়েছে, 4-5টা করে গ্রুপ হয়েছে, সেখানে অনেক রকম আলোচনা হয় এবং সেখানে নানান রকম আলোচনা হয়, খুব ভালো, নো প্রবলেম। কিন্তু যেই জায়গাটায় তোমরা বড় হয়েছো সেই জায়গা সম্পর্কে 1 মিনিটের চিন্তা নেই। অথচ তোমাদের অন্তরালে তোমাদের এই স্কুল থেকে, আমাদের স্কুল থেকে, রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যে 2-4 জন আমাকে সাহায্য করছে, আমাদের আলিপুরদুয়ার মঞ্চকে সাহায্য করছে, বলতে খুব খারাপ লাগে যে এরা সত্যি দূরে থাকে, আসতে পারে না। তোমরা এখানে প্রতিনিয়ত ঘুরে যাচ্ছ, তোমাদের বিন্দুমাত্র চিন্তা নাই যে রেল স্কুলের কি হবে, আলিপুরদুয়ার জংশনের কি হবে, এই রিইউনিয়নের কতটুকু মূল্য আছে, এটা তোমরা নিজেদের খাওয়ার টেবিলে, ডাইনিং টেবিলে ছেলেমেয়ের সামনে আলোচনা করে দেখো তারা কি উত্তর দেয়। আচ্ছা দাদা, বিগত দিনে সংঘবদ্ধ আন্দোলন অনেক দেখা গেছে জংশনে, আপনিও করেছেন। আর সেই আন্দোলনের রেজাল্ট আমরা আপনার ভিডিওতেও দেখেছি, রাস্তা আপনার আন্দোলনের জন্য হয়েছে। কিন্তু এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কোনো আন্দোলন নেই কেন? দেখো, আলিপুরদুয়ার জংশন এবং আলিপুরদুয়ার দুটো কিন্তু টুইন, একটা রেল টাউন, একটা সিভিল টাউন। তুমি সিভিল টাউনে নানান ধরনের আন্দোলনমুখী কর্মসূচি তুমি দেখতে পারবা, কিন্তু রেল টাউনে কি হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি, যদি রেল টাউনের আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এখানে কয়েকটা লেয়ার আছে। কি লেয়ার? একটা লেয়ার হচ্ছে এরা রেলওয়ে কর্মচারী, এরা কোনোদিনও আন্দোলনের মধ্যে যাবে না, তারা যা কিছু তাদের ইন সার্ভিস সমস্যাগুলো আছে, তাদের যে রেসপেক্টিভ ইউনিয়নস গুলো আছে সেই মাধ্যমে দেওয়া হবে, সুতরাং তারা পার্টি পলিটিক্স বা কোনো সমাজ কল্যাণমূলক ইয়েতে যাবে না। 1 নম্বর। 2 নম্বর, একটা আছে রিটায়ার্ড এমপ্লয়ি, এরা মোস্টলি 60 বছরের ওপরে, এরা কোনোদিনও আন্দোলনমুখী হবে না। প্লাস এটা হচ্ছে একটা কলোনি কি অর্থাৎ উপনিবেশ, আবারও বলছি, এর আগেও বলেছি, অর্থাৎ এখানে আসো, থাকো, খাও, বেড়ে ওঠো, ভুলে যাও। এইখানকার যারা ছেলে আজকে ক্লাবগুলো যে আছে, এই ক্লাবগুলোতে মূলত এরা কিন্তু সব সিভিল টাউনে থাকে, অর্থাৎ রেল শহর সম্পর্কে তাদের ওয়াকিবল নেই। একটা যে হলিস্টিক ভিউ থাকতে হয়, একটা ব্যাপক যে ভিউ থাকতে হয় যে আমার রেল শহর যদি ভালো হয় তাহলেই আমার গ্রাম উন্নত হবে। আমাদের যে আলিপুরদুয়ার জংশন, এর চারপাশে যে এত বর্ধিষ্ণু গ্রামগুলো হয়েছে কিসের উপর ভিত্তি করে? এই রেল শহরের উপর ভিত্তি করে। তাহলে এই যে ক্লাবের ছেলেরা যে আড্ডা মারছে, সন্ধ্যার পর থেকে তুমি বিভিন্ন ধরনের আড্ডা মারবা, এদের মুখে আলিপুরদুয়ার জংশনের উন্নতির জন্য একটা কথা শুনতে পাবা না। তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রেল বাজারটি আছে, এই রেল বাজারের এই এখন তাদের সম্বিত ফিরেছে যে না, এই আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ থেকে এবং এই জয়গাঁও মিরার্সের তরফ থেকে যখন খবরগুলো করা হয়েছিল যে ড্রেনগুলো চকড হয়ে আছে, একটু বেশি বৃষ্টি হলে তুমি দেখে আসো ড্রেন পরিষ্কার হচ্ছে, আলিপুরদুয়ার জংশন রেল বাজারের ড্রেন পরিষ্কার হচ্ছে। কেন এগুলো করা হয়নি? কি কারণে আমরা ঘুমাচ্ছি? একটা বড় সংখ্যক ছেলে তারা বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে, আমার ছেলেও আছে, সে বাইরে আছে, কেন থাকবে এখানে? আমরা যদি তাদেরকে একটা সুস্থ পরিবেশ না দিতে পারি, একটা বেড়ে ওঠার পরিবেশ না দিতে পারি, তারা কেন থাকবে এখানে? দায়িত্ব কাদের? দায়িত্ব আমাদের। কিন্তু এটা কলোনি অর্থাৎ উপনিবেশ, এখানে সবকিছু করো কিন্তু এই জায়গা সম্পর্কে চিন্তা করবা না। এটাই কিন্তু এই যে 10,000 15,000 যে গ্রুপ হচ্ছে, এরা শুধু, আমি বলতে কোনো দ্বিধা নাই, আনন্দ ফুর্তি ছাড়া এদের কোনো উদ্দেশ্য নেই। তাদের আলিপুরদুয়ার তাদের মাতৃভূমি, এখানে তাদের জন্মভূমি, এই জন্মভূমি সম্পর্কে তাদের কোনো চিন্তা নেই। আচ্ছা দাদা, তাহলে লোকসভা ভোট তো পেরিয়ে গেল আর রেজাল্টও চলে আসলো, ভালো বা খারাপ বা যেমন ভাবেই হোক একজন ইলেক্টেড হয়ে আসলেন। তো বিগত দিনের যে এমপি ছিলেন এবং এখন যে রানিং এমপি, যে কিছুদিন মানে রেজাল্ট বেরোলো, উনি পাস করে আসলেন, তো আপনার কি মতামত বিগত দিনের এমপির ব্যাপারে? আপনার কি ধারণা? জন বার্লাকে আমি বহুদিন ধরে চিনি, এক্স মন্ত্রী জন বার্লা এবং এক্স এমপি জন বার্লাকে আমি বহুদিন ধরে চিনি। আমি যখন আরপিএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ছিলাম তখন উনি আদিবাসী বিকাশ পরিষদের সাথে যুক্ত ছিলেন, ওনার আন্দোলন আমি দেখেছি সেই সময় উনি সত্যি। কিন্তু পরবর্তীতে অনেক প্রশ্ন ওনার উপরে চলে এসেছিল, আমরা সেটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের হয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম তার রিপোর্ট আমরা কভার করেছি। দেখো, একজন এমপির যে দায়িত্ব, এই এমপির দায়িত্ব কিন্তু জন বার্লা
আলিপুরদুয়ারের জন্য কিন্তু জাস্টিস করেনি। যদি আমাকে তুমি বলতে বলো, একদম নিউট্রাল ওপিনিয়ন দিতে বলো, জন বার্লা সে তাকে তো দেখাই যায়নি। বিরোধীরা বলতে টিএমসি এবং অন্যান্য পার্টির যে তাদের ক্লেম ছিল যে মন্ত্রীকে দেখা যায় না বা এমপিকে দেখা যায় না, সত্যই তো এখানে একটা অফিস খোলা হয়েছিল আলাদা করে, সেই অফিসটা অব্দি বন্ধ হয়ে গেল, সেটা পার্টি অফিসে নিয়ে যাওয়া হলো। কটা কাজ হতো সেখান থেকে, কটা কাজ এখানকার মানুষ এমপিকে দেখতে পেত না। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি এক্স মিনিস্টার নিশীথ প্রামাণিকের সাথে আমরা আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের হয়ে আমরা দেখা করতে গেছিলাম, এবং এই জন বার্লার সাথেও আমরা দেখা করতে গেছিলাম, এবং আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম যে একটি মৃতপ্রায় রেল শহরকে পুনরুজ্জীবিত করবার জন্য কি কি করা যেতে পারে। দেখো নেলসন, আরপিএফ এ চাকরির সুবাদে আমি বেশ কিছু স্টেট ঘুরে এসেছি। বাইরের স্টেটের নেতারা, মন্ত্রীরা কিভাবে তাদের জায়গা সম্পর্কে ভাবে, কিভাবে তাদের মানুষগুলো সম্পর্কে ভাবে, এটা কিন্তু তাদের কাছ থেকে শিক্ষণীয়। অনেক সময় তারা পার্টি লাইন থেকে বেরিয়ে যায়, কিন্তু আফসোস আমাদের এখানকার কোনো এমএলএ, কোনো এমপিকে আজ অব্দি সেই কাজটা করতে দেখা যায়নি। আমরা নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকে যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এখানে আলিপুরদুয়ারে প্রায় 6-7 একর জমি পড়ে আছে। আমি দেখাবো তোমাকে, আমি রিকোয়েস্ট করবো, লাইভ করছো তুমি, যে বিরাট অংশ পড়ে আছে। এখানে কি কি হতে পারে? আমরা যখন এই আমাদের নিশীথ প্রামাণিক যখন উনি হোম মিনিস্ট্রিতে ছিলেন এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে আপনি এটা দেখুন, এবং এখানে পাশেই আমাদের এসএসবি আছে। আমার এসএসবির সাথে প্রচুর মিটিং হতো, এক সময় অফিসিয়াল মিটিং হতো। তাদের ফ্যামিলি বিভিন্ন, তাদের রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতে রেখে আসতে হতো। এখানে রেল স্কুল আছে, এখানে সেন্ট্রাল স্কুল আছে, এখানে ট্রিটমেন্টের সুবিধা আছে। এখানে যদি একটা 500 ইউনিটের এসএসবির জন্য বা অন্যান্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের জন্য যে একটা অ্যাকোমোডেশন করা যায়, একটা কলোনি করা যায়, তাহলে এই যে বিস্তীর্ণ অঞ্চলে যে আগে কোয়ার্টার্স ছিল, এই কোয়ার্টার্সে কিন্তু এই জায়গাগুলো আবার ভরে উঠবে। অর্থাৎ এখানে আবার মানুষ ফিরে আসবে, এবং যখন 500টা ফ্যামিলি আসবে, তুমি জানো যে 2500 মানুষ অন্তত এখানে থাকবেন। এই 2500 মানুষের টোটাল কর্মকাণ্ডটা কিন্তু আমাদের এই আলিপুরদুয়ার জংশন এবং পার্শ্ববর্তী এলাকার উপর পড়বে। ডাইরেক্ট তার যে ফলটা পাবে সেটা হচ্ছে কলোনির যে দোকানগুলো আছে ছোট ছোট, এবং রেল বাজার, এবং যে আমাদের রাস্তার পাশে যে দোকানগুলো আছে। কারোর কানে গেছিল, কোনো প্রস্তাব দিয়েছিল, আমরা কি শুনতে পেরেছি? এমপি আলিপুরদুয়ার কি এই প্রস্তাবটা দিয়েছিল? আমি এখানে রাজ্যসভার এমপি প্রকাশ চিকবাড়াইক, তাকে সেম জিনিস দিয়েছিলাম। উনি আমাদের আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চকে একটি রিটার্ন লেটার করেছিলেন যে আপনার কথাগুলো আমরা মাননীয় রেলমন্ত্রীকে দিয়েছি এবং আমরা ফ্লোরে প্লেস করব, এরকম উনি কিন্তু একটা রিটার্ন দিয়েছিলেন। এইবারের যে এমপি হলো, দেখো নেলসন, তোমরা জানো যে আমরা যারা ফোর্সে চাকরি করি, বিশেষ করে যারা আমরা পাবলিকের সাথে অর্থাৎ সাধারণ মানুষের সাথে মিলেমিশে যারা চাকরি করেছি, কাজ করেছি, এবং যারা সোশ্যাল, তারা জানতে পারে যে এই ভোটে কি হতে যাচ্ছে। এই মজদুর ইউনিয়ন, আলিপুরদুয়ার জংশন মজদুর ইউনিয়নে যখন যেদিন প্রার্থী মাদারিহাটের এমএলএ মনোজ টিগ্গা আসলেন, আমার সাথে দেখা হলো বাইরে। মনোজ আমাকে জিজ্ঞেস করলো যে দাদা কি হতে যাচ্ছে। আমি ওর পিঠ চাপড়িয়ে বলেছিলাম, ইউ আর থ্রু। অথচ এখানে আমি প্রকাশ চিকবাড়াইককে দেখেছি যে ভোটের পরে সে জিতে গেছে বলে সে রাস্তায় নেমেছিল, কিন্তু আজকে প্রমাণ যে আমরা কিন্তু এই সোসাইটিকে আমরা চিনেছি, এবং মানুষের যে তাদের যে নীতি নির্ধারণ করবার যে ক্ষমতা, সেটাকে আমরা চিনতে পেরেছি। তবেই সেদিন আমি বলেছিলাম যে মনোজ, ইউ আর থ্রু, তুমি পাস করে গেছো। বলছে দাদা সত্যি? আমরা সত্যি। তুমি জিজ্ঞেস করে দেখো, তুমি ইন্টারভিউ নিয়ে নাও, তুমি মনোজের ইন্টারভিউ নিয়ে নাও। এইভাবেই আমি কুচবিহারে একজন, আমি তার নাম বলছি না, তাকে বলেছিলাম সমস্যা আছে কুচবিহারে। আজকে সেই সমস্যা কিন্তু আমাদের সামনে আসতে যাচ্ছে। আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি মনোজ টিগ্গাকে রিকোয়েস্ট করব যে তোমার ডিস্ট্রিক্ট টাউন হলো এই আলিপুরদুয়ার শহর, এবং পাশেই আলিপুরদুয়ার জংশন রেল শহর এবং বিস্তীর্ণ চা বাগান। এইগুলোতে তোমাকে অনেক ঘুরতে হবে, এবং তুমি অনেক অভিজ্ঞ, আমি জানি ফিল্ডে তুমি অনেক অভিজ্ঞ, কিন্তু আরো বেশি অভিজ্ঞতার সাথে সাথে তোমাকে কিন্তু কাজ করতে হবে। বিশেষ করে এই আজকের ভিডিওর মাধ্যমে আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের আমি এখন সম্পাদক নই, কিন্তু আগামীতে যখন আমাদের কমিটি তৈরি হবে এবং একজন সুনাগরিক হিসাবে
এইটা তোমার কাছে আমি দাবি রাখছি যে তুমি সম্পূর্ণ আলিপুরদুয়ার জংশন দরকার হলে রেল মন্ত্রীকে আনো, দরকার হলে রেল প্রতিমন্ত্রীকে আনো। আমি নীতিশ কুমারের সাথে ব্যক্তিগতভাবে আমি পরিচিত এবং ওনার সাথে আমি ডিউটি করেছি। আমি মমতা ব্যানার্জির সাথে, শ্রীমতী মমতা ব্যানার্জির সাথে ডিউটি করেছি। একটু পরিচয় দিলেই তারা জানতে পারবে। দরকার হলে তুমি আমার হেল্প নাও। আমরা তাদেরকে আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন, এসে আলিপুরদুয়ার জংশনে ভগ্ন দশা দেখুন। এত যে হাজার হাজার যে একর বা শয় একর পড়ে আছে চারদিকে, এই রেল শহরের যে জমিগুলো আছে সেগুলোকে কাজে লাগান। যতটুকু আপনার ক্ষমতার মধ্যে আছে কাজে লাগান। কি হতে পারে এখানে? এখানে প্রোডাকশন ইউনিট হতে পারে, এখানে ছোটখাটো একটা প্রোডাকশন ইউনিট হতে পারে, এখানে হতে পারে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে সেই আমাদের এদিককার ছেলেপেদের, চায়ের বাগানের ছেলে, এদের একটা ন্যাচারাল আশা, একটা আকাঙ্ক্ষা থাকে আমরা চা বাগানে আসবো। কই সেই দিন আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার নিজেরই একদিন ইচ্ছা ছিল আমি চা বাগানের ম্যানেজার হব, কিন্তু সেই জোরহাটে গিয়ে পড়াশোনা করা বা সেই আর্থিক অবস্থা সেটা ছিল না বলে আমার মতো এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু পড়াশোনা করতে পারছে না। তাহলে কি এই খালি জায়গাতে একটা ইউনিভার্সিটি হতে পারে না, যেখানে শুধুমাত্র চা বাগান এবং রাবার ইন্ডাস্ট্রি এবং অন্য ধরনের যে কৃষি ফসলগুলো আছে, কৃষিজাত দ্রব্যগুলো আছে, সেগুলো উৎপাদন হতে পারে না? হতে পারে। আলিপুরদুয়ারের এমএলএ সুমন কাঞ্জিলাল, উনি তখন বিজেপিতে ছিলেন। আমার সাথে দীর্ঘক্ষণ লোকে বলে যে তুমি ওর ছায়াসঙ্গী। আমার সাথে এখনো সুসম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। তোমার সাথেও আমি রিপোর্ট করেছি একটা। এই সুমন কাঞ্জিলালকে আমি বাড়িতে ডেকে, ও আমার বাড়িতে আসতো। এই সময় হয়তো কিছু পলিটিক্যাল রিজনে হয়তো আসতে পারছে না, কিন্তু আমার সাথে ভীষণ ভালো যোগাযোগ। কোনো ব্যক্তিগত নয়, কোনো পলিটিক্যাল নয়, শুধুমাত্র আলিপুরদুয়ার জংশন এবং আলিপুরদুয়ারের উন্নতির জন্য আমাদের মধ্যে কথা হয়। এবং তাকে আমি দেখিয়েছিলাম যে বিহার এবং ঝাড়খণ্ডের যে সুধা ডেয়ারি প্রজেক্ট, সেই সুধা ডেয়ারি প্রজেক্ট আলিপুরদুয়ার জংশনের রেলের জমির উপর করা যায় কিনা। ও তখন বিজেপির এমএলএ ছিল। আমি বলেছিলাম, সেই সময়কার বিহারে যে উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনি ব্যক্তিগত পরিচয় ছিল আমার, ওনার সাথে আমি একটা সোর্সে কথা বলেছিলাম। সুধা ডেয়ারি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমি একটা সোর্সে কথা বলেছিলাম। সম্পূর্ণভাবে আমরা তৈরি ছিলাম যে আমরা এই জংশন থেকে একটি প্রতিনিধি যাব। আমি ডক্টর সুকান্ত মজুমদারের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। ডক্টর সুকান্ত মজুমদার আবার উনি এমপি হয়েছেন, এটা খুবই আশার কথা। আমি সমস্ত দলের সমস্ত এমপিদের বলবো, আছেই তো দুটো দল, আর তৃণমূল এবং বিজেপি, প্রত্যেককে বলবো যে আপনারা কাজের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে একসাথে হয়ে যান। ঠিক যেমন আলিপুরদুয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে যে তিন দলের তিন যে প্রার্থী তারা একসাথে বসে, সেদিন তোমাদেরই আমি চ্যানেলে দেখছিলাম, অনেক চ্যানেলে দেখছিলাম যে তারা একসাথে বসে। ঠিক এইভাবে আপনারা পার্লামেন্টে যান, আপনারা সম্বন্ধিত মন্ত্রীর সাথে দেখা করুন, আপনারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করুন। উন্নয়নে যেন পলিটিক্যাল ইন্টারফারেন্স না হয়, কোন রকম মানুষের উন্নতিতে যেন কোন রকম পলিটিক্যাল ইন্টারফারেন্স না হয়। যার মধ্যে যা কালা আছে, আজকে মিডিয়ার যুগ, আপনার মনে যদি কোন রকম কালা থাকে আমরা বের করে দেব। এটাও আপনাদের কথা দিলাম যে আপনারা যদি কোনো ব্যক্তিগত স্বার্থে বা আপনাদের পার্টির স্বার্থে কোন রকম মানুষের বিরুদ্ধে যান, আমরা কিন্তু আপনাদের এক্সপোজ করে দেব। ঠিক এইভাবে লাইভে এক্সপোজ করে দেব। আচ্ছা দাদা, পিকে সহ বিভিন্ন চ্যানেলের প্রেডিকশন, মানে আকাশ ছোঁয়া যে প্রেডিকশন ছিল সেটা একদম কি বলা যায়, মাটিতে নেমেছে আর কি। সাথে সাথে মমতা ব্যানার্জির করিশ্মা সারা বাংলা বা সারা ভারতবর্ষ দেখেছি, সেটা বলাই যায়। আপনার কি মত? দেখো, পিকে যে মাটির থেকে উঠে এসছে, ওইখানে আমি প্রায় এলাকাতে 14 বছর ওই মাটিকে আমি চিনি। আমি তোমাকে বলি যে উনি নিজেকে প্রফেশনাল মনে করেন। আমি বলি উনি সত্য লুকিয়ে মিথ্যাকে সামনে রেখে এর আগে উনি জিততে সাহায্য করেছিলেন। উনি যদি এতই অনেস্ট হন তাহলে উনি প্রেডিকশন কি? আর যদি উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, ওনার প্রফেশনালিজমে এটা বড় আঘাত আসছে। কারণ আমি শুনেছি উনি পলিটিক্যাল পার্টি নাকি জয়েন করতে যাচ্ছেন বা পলিটিক্যাল পার্টি তৈরি করতে যাচ্ছেন। এই রকম মানসিকতা নিয়ে কখনো পলিটিক্যাল ওয়ার্ক করা যায় না। কারণ পলিটিক্যাল ওয়ার্ক শুধু জেতা নয়, পলিটিক্যাল ওয়ার্ক গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের কাজ করা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মানুষকে চিট করে, মানুষকে দমিয়ে রেখে,
মানুষকে ভয় দেখিয়ে, মানুষের প্রতিদিনের সুখ শান্তি ছিনিয়ে নিয়ে কোনো একটি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতা বা তুমি তাকে যত বড় গুরুই মনে করো না কেন, আমি তাকে গুরু মনে করি না। ঠিক অপর দিকে মমতা ব্যানার্জি, তুমি যদি ব্যক্তিগতভাবে বলো, আমি ব্যক্তি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে আমি সমর্থন করি না। কারণ উনি অনেক ক্ষেত্রেই উনি হয়তো দুর্নীতিকে জেনেও হয়তো চুপ করে গেছেন। আগামী দিনে এগুলো সব হয়তো প্রকাশ পাবে বা পাবে না, হোয়াট এভার ইট মে বি। বাট একজন মুখ্যমন্ত্রী, তাকে ভুললে চলবে না, উনি সকলের মুখ্যমন্ত্রী। উনি মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ার সম্পর্কে বলি, ওনার সাথে আমি ডিউটি করেছি, উনি অনেক ক্ষেত্রে অনেক মানবিক। তাই হয়তো উনি এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নানান ধরনের প্রকল্প থেকে ইয়ে করে সাউথ বেঙ্গল তাকে উজাড় করে দিয়েছে। এর একটা কারণ আছে নেলসন, এটাকে ভুললে চলবে না। আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার যে আন্দোলন, ওনার যে সিপিএম এর চোখে চোখ রেখে, অনেকেই জানে না যে সাউথ বেঙ্গলে, বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি এবং বর্ধমান, এখানে সিপিএম এর অত্যাচার আমি নিজে দেখেছি। সেই সময় আমার ছাত্রাবস্থা ছিল, আমার খেলতে যেতে, আমাকে কলকাতায় খেলতে যেতে হতো। আমি দেখেছি, ওখানে আমার আত্মীয় স্বজন আছে, আমি দেখেছি কি করে এই যে ব্যারাকপুর লোকসভার যে এলাকাটা, এই এলাকাতে কি করে বামফ্রন্টের ছেলেপেলেরা, সিপিএম এর ছেলেপেলেরা কংগ্রেসীদের উপর কি অকথ্য অত্যাচার করতো, আমার নিজের চোখে দেখা। হয়তো অনেক কেস এই বীজপুর থানাতে রেজিস্টার্ড আছে, ব্যারাকপুর থানাতে রেজিস্টার্ড আছে, কিন্তু এটা ভুললে চলবে না। এই মমতা ব্যানার্জি তাদের কাছে চোখে চোখ রেখে এই সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ জ্যোতি বসু, দোর্দণ্ড প্রতাপ তার দল, দোর্দণ্ড প্রতাপ বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্র মানুষ, ব্যক্তিগতভাবে ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু তাদের চোখে চোখ রেখে একটি দলকে 213 এরকমই কিছু পেয়েছিল, সেই দলকে উখড়ে ফেলে দিয়ে সে তার শাসন করছে তৃতীয়বারের জন্য। এমনি মানুষ ভোট দেয়নি। আজকের দিনে আবার এই বর্তমান ইয়েতে আবারও বলছি যে বিজেপির যে নেতা নেতৃত্বরা আছেন, তাদের বুঝতে হবে যে কতখানি আমাদের রিসোর্সেস আছে, কতখানি রিসোর্সের উপর আমরা কাজ করতে পারি। উদাহরণ এই আলিপুরদুয়ার জংশন। এই আলিপুরদুয়ার জংশনের মাটিতে এইখানকার এমপি, এইখানকার 5জন বিজেপির এমএলএ কতটুকু, তারা কোথায় কতটুকু বলেছে, আমাকে ভিডিও ক্লিপের মাধ্যমে সে এইভাবেই ফেসবুক করুক, আমি ক্ষমা চেয়ে নেব। আমরা জন বার্লাকে রিকোয়েস্ট করেছিলাম যে চা বাগান এলাকা থেকে প্রচুর আদিবাসী ছেলেপেলে, প্রচুর নেপালি ছেলেপেলে, খুব গরিব ঘর থেকে, এবার তো একটি গরিব মেয়ে, তারও আমরা ভিডিও করব। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুধুমাত্র শিক্ষকদের সহায়তায়, স্কুল শিক্ষকদের সহায়তায় সে একটি বিরাট রেজাল্ট করেছে, ভীষণ গরিব ঘরের। এই মেয়েটি যদি বা এই রকম ছাত্রছাত্রীরা যদি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের পাশেই যদি একটি হোস্টেল থাকতো, সেখানে পড়াশোনা করত, তার মাস্টারমশাইরা তাকে আরো বেশিভাবে সাহায্য করতে পারতো, হতেও পারতো এইরকম আরো অনেক ছেলে মেয়ে যারা চা বাগানের বিস্তীর্ণ এলাকায় থাকে, একদম প্রান্তিক এলাকায় থাকে, সেই রাঙামাটি এলাকায় থাকে, তারা হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতো। তোমাদের শামুকতলা এলাকা থেকে, ওদিকে বিভিন্ন এলাকা থেকে বড় ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, তারাও এখানে খুব উপকৃত হতো। তাহলে মন্ত্রী মশাই, আপনাকে জিজ্ঞেস করি, একটা মাত্র 2-4 কোটি টাকা খরচা করে একটা হোস্টেল তৈরি করা যেত না? খুব কি কঠিন কাজ? রেলের জমি, স্টেট গভর্নমেন্টকে আপনি দোষ দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু রেলের জমি, যেভাবে হসপিটালটি কাজ পিছিয়ে গেল, মনোজ টিগ্গা বলেছে হসপিটালটি আবার হবে, নিশ্চয়ই হবে। আমি এই ভিডিওর মাধ্যমে মনোজ টিগ্গাকে রিকোয়েস্ট করব, এমপি মনোজ টিগ্গাকে রিকোয়েস্ট করব, যত তাড়াতাড়ি সম্ভব আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে, আপনাদের ঘুম ভেঙেছিল আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চের আন্দোলনের ফলেই, এবং আপনারা খুব তাড়াতাড়ি এই হসপিটালটির কাজ শুরু করে দিন। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের কনফার্ম টিচার আনান, কারণ এইভাবে কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে আজকে থাকবে কালকে থাকবে না, প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না টিচারের অভাবে। আপনারা ছাত্রদের ইন্টারভিউ নিতে পারেন, নেলসন তুমিও নিতে পারো, জিজ্ঞেস করো যে গত বছর 11-12-এ কটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, কেন হবে না? উত্তরবঙ্গের ফার্স্ট আলিপুরদুয়ার জংশন, সিবিএসইতে ফার্স্ট আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্কুলের ছাত্র, হয়তো সেকেন্ড থার্ডও আছে, আমরা তাদের খোঁজ নেইনি। আমরা জানি যে এইখানে পশ্চিমবঙ্গে 5th হয়েছে, তাহলে সেই স্কুলের ছাত্ররা কেন প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবে না? কেন তাদের ভাগ্যে এত বড় একটা আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্কুল
তার কেন ঐতিহ্য এই রেল রেল প্রশাসন মেনে চলছে না? এতদিকে এমপ্লয়মেন্ট হচ্ছে, রেল স্কুলে কেন এমপ্লয়মেন্ট হচ্ছে না? এইখানকার এমপিকে অন দ্য পার্লামেন্ট ফ্লোর তাকে তুলে ধরতে হবে। আলিপুরদুয়ার জংশন সহ সমস্ত যত ইন্ডিয়ান রেলওয়েজে যত রেল স্কুল আছে সবখানে বন্ধ না করে বন্ধের রাজনীতি বন্ধ হোক, কলকারখানা বন্ধের রাজনীতি বন্ধ হোক, প্রাইভেট নিজিকরণ বন্ধ হোক এবং সরকারতন্ত্রকে আরো বাড়াবা দেওয়া হোক। তবেই কর্মসংস্থান হবে এবং চারদিকে আবার সেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। নেই তো এই 2-3 জন ব্যবসায়ীকে সাহায্য করবার জন্য যেইভাবে ভারতবর্ষ জবাব দিয়েছে, আগামী দিনেও ঠিক এইভাবে জবাব দিবে। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির শেষ কাজ হোক, প্রথম এবং শেষ কাজ হোক মানুষের শান্তি বিঘ্নিত না করা, মানুষের শান্তি বজায় রেখে তার সমস্ত যে রিসোর্সগুলো আছে সেগুলোকে তুলে আনা এবং ভারতবর্ষকে এইভাবে একটি সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি করা। আচ্ছা দাদা, বামফ্রন্ট বিগত দিনে বহু বৎসর রাজত্ব করেছে, তারপরে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে কিছু মানে বিজেপিরও রেজাল্ট বেড়েছিল, কিন্তু এখন কোথাও না কোথাও দেখা যায় বিজেপিরও রেজাল্ট একদম মানে কমেও গেছে, আর বামফ্রন্ট তো এখন দেখো নাই বলা যায়। তো ভবিষ্যৎ কি? খুব ভালো প্রশ্ন করেছো। আমি বলছি লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কেউ যদি মনে করে যে 315-350 নিয়ে আমি ভারতবর্ষের অধিপতি হয়ে গেছি, আমি রাজাধিরাজ হয়ে গেছি, আমি শাহেনশাহ হয়ে গেছি, ভুল করবে। প্রমাণ এই বছরের নির্বাচন একটি এমন নির্বাচন যে যারা জিতেছে, যারা লোকসভায় যারা সরকার ভারত সরকার গঠন করবে সেই দলও ঠিক খুলে হাসতে পারছে না আমরা জিতেছি। আবার যারা হেরেছে তারা হারের দুঃখ যে তারা ডাবল তাদের সিট করে নিয়েছে, সত্যি তাদের এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আমি ব্যক্তিগতভাবে যদি বলতে চাও আমি খুব খুশি, কারণ কাজ করব না আর সিট চাবো এই দুটো একসাথে হতে পারে না। আমি ডক্টর সুকান্ত মজুমদারকে, আলিপুরদুয়ার যে বিজেপি রাজ্য সভাপতি, তাকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আপনি আলিপুরদুয়ার জংশনের দিকে চোখ দিন, আলিপুরদুয়ার জংশনের বিস্তৃত এলাকা আছে সেদিকে চোখ দিন, আগামীতে মনস্টিজ্ঞাকেও দিতে হবে। এবার আসি বিজেপির একটি ঘটনার কথা। এই একদিন আমাকে সকালবেলায় আগের দিন বলা হলো যে এই কর্মভূমি নাকি ভূমি একটা আছে, হোটেল আছে বঙ্গভূমি, এই বঙ্গভূমি হোটেলে একটা হবে, বৌদ্ধিক সভা হবে। বৌদ্ধিক সভা কি? যে কোনো এক সময় বিহারের একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমি নামটা ওনার ভুলে গেলাম, উনি বৌদ্ধিক সভা নেবেন। বৌদ্ধিক সভা আদান প্রদানে কোনো জায়গা নেই, অর্থাৎ আমাদেরকে শুনতে হলো যে বিজেপির আগামী দিনের কর্মকাণ্ড কি আছে। তার মধ্যে অনেক ফিকটিশাস ছিল। আমি একটি প্রশ্ন উত্থাপন করেছিলাম, যেটা একটু আগে বলেছিলাম, যে আলিপুরদুয়ার জংশনে উনি যেহেতু বিহারের এবং স্বাস্থ্যমন্ত্রী, ন্যাচারালি ওনার সম্পূর্ণরা জানা আছে, সম্ভবত মঙ্গল পাণ্ডে ওনার নাম, আমি ভুলে গেছি ওনার নাম। আমি বলেছিলাম যে पांडे जी हम बिहार में बहुत दिन रह करके आए हैं और वहाँ का जो सुधा डेयरी है क्या यहाँ नहीं हो सकता है, यहाँ इतना जमीन खुला पड़ा हुआ है। उन्होंने बहुत अच्छे तरीके से আমার কথাটা খুব ভালো সুন্দরভাবে নিল যে আপনি প্রজেক্ট তৈরি করতে পারেন, আমরা কিন্তু এটা দেখতে পারি, অবশ্যই দেখতে পারি, কেন দেখতে পারি না। ওনার সাথে একজন এসেছিলেন, সম্ভবত উনি হিন্দিভাষী, এবং উনি সেই সময় ওই ভেতরে কুমারগ্রামের এমএলএ ছিলেন এবং আরো জেলা সভাপতি ছিলেন এবং আরো 2-3 জন ছিলেন, এই ভূষণ মোদক ছিলেন। ওনাদের সামনে যখন আমি তাকে বললাম যে মন্ত্রী মশাই এই কথাটা বলেছেন, এক্স মন্ত্রী বিহার সরকার, উনি আমাকে একটা কথা বললেন যে বাঙালিরা খালি স্বপ্ন দেখে, বাঙালি কোনো কিছু কাজ করতে চায় না। আমি সেই ব্যক্তির নাম জানি না, আমি সেই মিটিংয়ে যারা ছিলেন তার সাথে মঙ্গল পাণ্ডেজির সাথে যিনি এসেছিলেন হিন্দিভাষী, সম্ভবত উনি কলকাতায় থাকেন, তাকে প্রশ্ন করতে চাই, আপনি বাঙ্গালকে, আপনার হিন্দিভাষী এলাকাকে আমি খুব ভালো করে চিনি, প্রশাসনে কাজ করেছি, আপনার থেকে ভালো চিনি, আপনার থেকে অনেক 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 বেশি নেতা নেতৃত্বের সাথে আমার যোগাযোগ আছে, স্টিল আছে, আজকের ডেটে আছে। বলছি বেঙ্গলের সাথে আপনি কোনো স্টেটের তুলনা করবেন না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কেন বলেছিল এই কথা? কেন বলা হয়েছিল? আজকে অব্দি বেঙ্গল সারা পৃথিবীকে দেখাচ্ছে, বেঙ্গল আইডিয়া দিবে না তো কে দেবে? আপনি পাঞ্জাবে যান, আপনি পাঞ্জাবে যে রাইস মিলগুলো আছে সেই এলাকায় আমি 5-7 বছর কাজ করে এসেছি রেলের ক্লেম সেকশনে,
ক্লেম ইস্যুতে এবং বিভিন্ন এনকোয়ারিতে, সেখানে দেখে এসছি সেইখানকার যে মাঠে ঘাটে যে বড় বড় মিলসগুলো, সরষার তেলের মিল এবং রাইস মিল, হুইট মিল, এই সমস্ত মিলগুলো আছে, এখানকার মোস্টলি যারা টেকনিক্যাল কাজগুলো দেখে তারা সবাই বেঙ্গলি। কেন? ফোরম্যান বলে তারা। কেন বেঙ্গলি? কেন তোমরা বেঙ্গলিকে রেখেছো? এই মাথাটার জন্য। মনে রাখতে হবে, বেঙ্গলির মাথাকে, বাঙালির মাথাকে অস্বীকার করলে চলবে না। আমি প্রাদেশিকতায় বিশ্বাস করি না, কিন্তু আপনি একটি একটি লিগাসিকে আপনি চ্যালেঞ্জ করছেন, একটি পরম্পরাকে আপনি চ্যালেঞ্জ করছেন। যেই বেঙ্গল ব্রিটিশ সরকারের রাজধানী ছিল কলকাতা, যেই বেঙ্গলের, যেই ব্রিটিশ সরকারের বড় বড় মাথাগুলি ছিল বেঙ্গলি, সেই এই ব্রিটিশ সরকারের যারা নিব, যারা ফাউন্ডেশন হিলিয়ে দিয়েছিল, তার নাম সুভাষচন্দ্র বসু, যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই ব্রিটিশ পার্লামেন্টে, যার স্বীকৃতি দিয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি, তার আবক্ষ মূর্তি উনি প্রতিষ্ঠা করেছেন তা আমাদের পার্লামেন্টের সামনে। আর আপনি বলছেন বাংলা স্বপ্ন দেখে, বাংলা বড় বড় কথা বলে। বাংলা চিরকাল বাংলা বড় বড় কথা বলেছে, বাংলা আরো বড় বড় কথা বলবে। जरूरत होगा तो पार्लियामेंट के फ्लोर पे बोलेंगे, जरूरत होगा असेंबली के फ्लोर पे बोलेंगे, लेकिन बोलेंगे क्योंकि बंगाल इंडिया को रास्ता दिखाती है। আচ্ছা দাদা, বিগত দিনে আপনি তো একটা রাজনৈতিক দলে ছিলেন, এক্সপিরিয়েন্স করে আসছেন, এখন শিক্ষকতা মানে করছেন আর কি, সোশ্যাল ওয়ার্কও করছেন। আলিপুরদুয়ারের লোক আপনাকে বলে যে সঞ্জীব বসু যে আছেন, উনি তো একজন শিক্ষক, পলিটিক্সেও ছিলেন, নির্ভীক একজন, বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বিষয়গুলো তুলে ধরেন, সমাজের কাজ করেন, প্রতিবাদ করার পরে সফলতাও পান। কিন্তু উনি কবে রাজনীতিকে আসবেন মানুষের একটা প্রশ্ন, কারণ মানুষ একটা বিষয় সেটা জানে যে রাজনীতিক ছাড়া উন্নয়নমূলক কাজ আপনি করতে পারবেন না। তার জন্য লোক একটা প্রশ্ন লোকের মনে যে এই সঞ্জীব বসু যে লোকটা এত প্রতিবাদমূলক বিষয়গুলো করে, কিন্তু রাজনীতিতে কবে আসছেন বা আসলেও কোন পার্টিতে আসবেন? সঠিক প্রশ্ন। এটা আমাকে অনেকে ফোনে বলে, আমি আমরা প্রচুর নামগুলো ডিসক্লোজ করছি না, বলছে লোককে বলছে দাদা তুমি ডাইরেক্ট রাজনীতিতে আসো। দেখো, রাজনীতিতে আসতে কার ভালো না লাগে? আমি দেখো, পুরো পৃথিবীর সম্ভাবনায় চলে, কালকে কি হবে আমি জানি না, তাই রাজনীতিতে আসবই না এটা আমি বলতে পারি না। কিন্তু তোমাকে বলে রাখি এই চ্যানেলের মাধ্যমে, যদি আমি কোনোদিন রাজনীতির আঙিনায় পা দেই, দুটো শর্ত থাকবে আমার। একটা হলো পার্টি লাইনের বাইরে গিয়ে যদি আমাকে লোকাল মানুষের, আমার মানুষের, আমার জেলার মানুষের কথা বলতে হয়, সেটা আমি বলবো, নাহলে পার্টি করব না, নাহলে পলিটিক্স করব না। আর 2 নম্বর, কোনো রকম ডমিনেশন আমি পছন্দ করব না, কোনো রকম ডমিনেশন পছন্দ করব না। এবং যে গাইডলাইন থাকবে, দুটো গাইডলাইন, একটা সেন্ট্রাল গাইডলাইন থাকবে এবং একটা জেলার গাইডলাইন থাকবে। সেন্ট্রাল গাইডলাইন যদি জেলার গাইডলাইনকে স্বার্থ ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে সেন্ট্রাল গাইডলাইনকে মানা হবে না, এটাই তো নিয়ম। অর্থাৎ বাবা কিছু বলল, বড় ভাই মনে করলো পরিবারে না ছোট ভাইয়ের জন্য এটা ভালো হবে না, তাহলে সেই ক্ষেত্রে বাবার কথা নাও শোনা হতে পারে, কারণ বাবা তো আর ছোট ভাইকে ডাইরেক্ট সুপারভাইজ করছে না। ঠিক সেরকমই যে বড় ভাই বা ছোট ভাইকে ডাইরেক্ট সুপারভাইজ করছে, ঠিক সেরকমই যে কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলতেই পারে। কলকাতার নেতৃত্ব কিছু, ধরো আমি এক্স পার্টিকে জয়েন করলাম, দিল্লির নেতৃত্ব কিছু বলল, কলকাতার নেতৃত্ব কিছু বলল, কিন্তু আমার জেলার যে আমি যদি জেলার নেতৃত্ব হই কোনো এক্স পার্টির, তাহলে সেই পার্টি আমরা যদি বুঝি না এই নীতিটা আমার জেলার পক্ষে এখানে ইমপ্লিমেন্ট করা যাবে না, এখানে সুখকর হবে না, করব না, সেই স্বাধীনতা থাকতে হবে, সেই স্বাধীনতা থাকতে হবে। এবং তার জন্য যা জাস্টিফিকেশন দেওয়ার আমি দিয়ে দেবো। দেখো, আবারও বলছি, পুরো বিজ্ঞান সম্ভাবনায় চলে, পুরো অঙ্কের যে রেজাল্টটা সেটাও সম্ভাবনার, মানুষের জীবন সম্ভাবনা। দুটো সত্য কথা এই পৃথিবীতে আছে, একটা হলো মানুষের জীবন নিয়ে, অর্থাৎ মানুষের জন্ম হলে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, সেটা কখন হবে আমরা জানি না, আনসার্টেন। এবং আরেকটি হলো সত্য ঘটনা, সেটা হলো পরিবর্তন। পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হতেই হবে। এই যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি রেল কোয়ার্টার পাওয়ার জন্য আমি 2005-এ এখানে পোস্টিং এসেছিলাম। সেই সময় আমি সারা জংশনে রেল কোয়ার্টার আমি খুঁজে বেরিয়েছি। যখন আমি বাংলো পেতাম তখন আমি টাইপ 2 কোয়ার্টার পাইনি, টাইপ 1 কোয়ার্টার পাইনি। কিন্তু আমাকে থাকতে হয়েছে একটা অলমোস্ট আরেকজনের বাড়িতে, কিছু জিনিস একজনে।
আজকের পরিবর্তন দেখো, জংশনে কোয়ার্টার কোয়ার্টার, অর্থাৎ মানে খালি খালি পড়ে আছে, লোক থাকার নাই। অর্থাৎ পরিবর্তন হবেই, পরিবর্তন হবেই। আজকের যে এই টিএমসির যে এই 29টা সিট, টিএমসি দল যদি মনে করে আবার সেই আগের জায়গায় ফিরে যাবে, ভুল করছে। কারণ এই যে 26-এর নির্বাচন, আবার কি পরিবর্তন হবে কেউ বলতে পারে না। শুধু একটা রিকোয়েস্ট থাকবে যে নির্বাচনের আগে যেই ইডি এবং সিবিআই এবং সিআইডি বা পুলিশ যা যা কেস করেছে তার পবিত্রতা আপনারা রক্ষা করুন। অর্থাৎ আপনারা সঠিক কেস তাদেরকে করেছিলেন, তাদের বিরুদ্ধে এই দুর্নীতিগুলো কি সঠিক ছিল? এই দুর্নীতিগুলো কি এই যারা জেলে আছে তাদের বিরুদ্ধে কি চার্জশিট দেওয়া যায়? তাদের বিরুদ্ধে কি ঠোস সবুত আছে না নেই? না হলে এই রকম ভয়ের পরিবেশে কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না। না, টিএমসি সরকারকে দেখতে হবে, টিএমসির যে পশ্চিমবঙ্গের সরকার আছে এবং বিজেপির যে 12 জন এমএলএ আছে তাদেরকে দেখতে হবে, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। কারণ এই মানুষের ভোটেই কিন্তু আপনারা জয়ী হন, মানুষ ভোট না দিলেই বিজয়ী হন। শেষ কথা মানুষ বলবে। আগামী 2 বছরে যদি সন্ত্রাস আবার হয়, এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি সন্ত্রাস হয়, তাহলে বলে দিচ্ছি যে এইবারকার যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে গত বছর নির্বাচনে 21-এর নির্বাচনে 77 হয়েছিল বিজেপির, আজকের নির্বাচনে কিন্তু এই নির্বাচনে কিন্তু প্রায় 100-র কাছাকাছি বিধানসভা চলে গেছে। এটা যে 190 হবে না, তুমি সেটাকে 145, 50, 160 2026-এ হবে না, এটা তোমাকে কিন্তু তুমি কিন্তু এটাকে রুল আউট করতে পারো না, তুমি রুল আউট করতে পারো না। কারণ আবার বলছি, পরিবর্তন, মানুষের পরিবর্তন কখন হবে এটা কেউ বলতে পারে না। লক্ষ্মীর ভান্ডার এখনো কাজ করে যাচ্ছে, অবশ্যই কাজ করছে। কারণ রাম মন্দির বা এখানকার যে আলিপুরদুয়ার জেলা হয়েছে, বা এখানে যে ডুয়ার্স কন্যা হয়েছে, বা বড় বড় রাস্তা হয়েছে, অনেক ক্ষেত্রেই মানুষের পেটের ভাত দেবে না, বা মানুষের পেটের ভাত দেবে জিডিপি। আর জিডিপি ডাইরেক্ট প্রোডাকশনের সাথে যুক্ত, জিডিপি ডাইরেক্ট প্রোডাকশনের সাথে যুক্ত। এই জন্য এই আলিপুরদুয়ার, আমি আলিপুরদুয়ারের ছেলে, আলিপুরদুয়ার জংশনের ছেলে, জংশনের কথা বলবো, আলিপুরদুয়ার জেলার কথা বলবো। যেখানে যেখানে যা সুযোগ আছে সেখানে মানুষের কর্মসংস্থান হোক, মানুষের পকেটে টাকা আসুক, মানুষের ব্যাংক ব্যালেন্স বাড়ুক, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারুক। এবং আমাদের যে এমপি জয়মালা বলেছিলেন যে এখানে হাসিমারাতে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট হোক। আলিপুরদুয়ার জংশন রেল স্কুলে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হোক। আলিপুরদুয়ার জংশন রেল স্কুলে সায়েন্সের আরেকটি স্ট্রিম হোক, বড় স্ট্রিম হোক, আরো শিক্ষক আসুক, বড় ল্যাব হোক, আরো বড় বড় কাজ হোক। এই আলিপুরদুয়ার জংশনের মাটিতে এত একর জমি পড়ে আছে, সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সেখানে দুগ্ধ প্রকল্প হোক, সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক। আলিপুরদুয়ারের এমপি রাজ্যসভা এবং আলিপুরদুয়ারের এমপি লোকসভা, দুজন দুই পার্টির, একজন টিএমসির যার 29টা এমএলএ এমপি আছে এবং রাজ্য সরকার আছে, এবং তারা কিন্তু আজকে বিরোধী দলে আছে, এবং বিরোধী দলে তারা হয়তো সদর্থক ভূমিকা করবেন, এবং তারা রেল মিনিস্টারকে নিয়ে একটি যৌথ পরিকল্পনা করুক, আলিপুরদুয়ার জংশন আবার ফিরে যাক আগের জায়গায়। তার মানে আগামী দিনে আপনার কাছ থেকে যেটা শুনতে পারলাম যে আগামী দিনে আমরা আপনাকে রাজনীতিতে দেখতে পাচ্ছি, কিন্তু কোন পার্টিতে সেটা পরে, অথবা আপনার কিছু শর্তও থাকবে। যদি কথা বলছি, ঠিক বলছো তুমি আমাকে, যে যেই দলে সততা, অসৎ সব দল, কম বেশি অসৎ সব দল, একটা পরিষ্কার কথা, যেই দল তুলনামূলকভাবে সৎ অসৎ কম হবে এবং যেখানে রেকটিফিকেশনের জায়গাগুলো থাকবে, সেই দল হয়তো আমি জয়েন করব, হতে পারে। কিন্তু একদম স্ট্যাম্পড চোরের দল, স্ট্যাম্পড অত্যাচারীর দল, সেই দলে কিন্তু আমি কোনোদিন যাব না। মানে সার্টিফাইড যে মানে কারাপ্টেড দল আপনি আগামী দিনে সেখানে জয়েন করবেন না। 22 বছরের চাকরির জীবনে সততা ছাড়া আর কিছু মেনটেন করিনি। আগামী দিনে আপনি সেই সততার পথেই আগাবেন। একদম করাপশন ফ্রি সমাজ, এই সমাজকে মুক্ত করবে, কলঙ্ক মুক্ত করবে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, শুনে রাখুন, করাপশন ফ্রি সমাজ তৈরি করুন, করাপশন ফ্রি রাজ্য তৈরি করুন। আদরণীয় প্রধানমন্ত্রীজি, আপনিও শুনুন, করাপশন ফ্রি, চাটুকার পাশে নয়। মুখ্যমন্ত্রী আপনাকেও বলছি, প্রধানমন্ত্রীজি আপনাকেও বলছি, চাটুকার পাশে রাখবেন না।
চাটুকার নিজেদের কথা ভাবে, নিজেদের পরিবারের কথা ভাবে, সে এমপি এমএলএ হওয়ার কথা ভাবে, কি করে পেনশনটি এনশিওর করা যাবে। চাটুকার পাশে রাখবেন না যারা নীতিন গাডকারির মতো খুল্লাম খুল্লা কথা বলে, যারা আপনার মন্ত্রী উপেন বিশ্বাসের মতো খুল্লাম খুল্লা কথা বলে, তাদেরকে পাশে রাখুন, তবেই হবে প্রকৃত উন্নয়ন। আপনারা দেখলেন আলিপুরদুয়ারবাসী, আমাদের আলিপুরদুয়ারের উন্নয়নের জন্য সঞ্জীব বসু মহাশয়, তিনি একজন আরপিএফ কোম্পানি কমান্ডারও ছিলেন। চাকরি থাকতেই উনি চাকরি ছেড়ে সমাজ সেবার কাজে বেরিয়েছেন 15 বছর আগে। 15 বছর আগে, মানে 15 বছর চাকরি বাকি ছিল, থাকতে, বাকি ছিল। মানে চাকরি ছিল ওনার 15 বছর, তাতেই উনি চাকরি ছেড়ে সমাজ সেবার কাজে বেরিয়েছেন। এখন কন্টিনিউ সমাজ সেবার কাজে আছেন এবং সাথে শিক্ষাদানও করছেন স্টুডেন্টদের। তো আগামী দিনে এটা দেখা যাবে যে সঞ্জীব বসু মহাশয় উনি সমাজের জন্য কত দূর আরো আগাবেন নিশ্চয়ই। উনি বললেন আজকে যে সত্যতায় থাকবে যে পার্টি, আগামী দিনে সেই পার্টিতে জয়েন করবেন। আর বিভিন্ন পার্টি থেকে ওনাকে ফোন করে সামনে আসার জন্যও রিকোয়েস্ট করা হচ্ছে। তো আমরাও আশা করব আগামী দিনে ওনার চেহারা আমরা রাজনীতিতে দেখতে পাই এবং আগামী দিনে রাজনীতিতে দেখার সাথে সাথে সমাজের উন্নয়নমূলক কাজের জন্য এগিয়ে যাওয়ার যে দৃশ্যগুলো, সেটাতে আমরা ওনাকে দেখতে চাই, এই আশা আমরা রাখি আপনার কাছে, মানে জয়গাঁও মিররের পক্ষ থেকে। আপনারা দেখছেন, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আপনারা দেখছেন জয়গাঁও মিরর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ নেলসন। তুমি আমার বিভিন্ন খবরের একসাথে আমরা কাজ করি, এইভাবেই সমাজ এগিয়ে যাক, দুর্নীতিমুক্ত সমাজ এগিয়ে যাক। ধন্যবাদ।